আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও বুঝতে হবে। কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত, বিশেষ করে 2024 সালের আগস্টের পর ইউনূস মহাজনের ক্ষমতা দখলের পর থেকে। আর কথায় কথায় ইউনূস মহাজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ধামকি দিয়ে। আর 2024 সালের আগস্ট সন্ত্রাসের পর আওয়ামী লীগকে সরিয়ে ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে ভারতে রেখে আসার পর সম্পর্ক তো নতুন মাত্রা নিয়েছে, এটা স্বীকার করতে হবে, তাই না? এই অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত 10 বছরের প্রতিরক্ষা চুক্তি এবং একই সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক লজিস্টিক চুক্তি দুটোই বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিসরের সঙ্গে সরাসরি জড়িত। কেননা বঙ্গোপসাগর, আন্দামান সাগর, ভারত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চল সবই এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, আর বাংলাদেশ সেই জোনের কেন্দ্রের কাছাকাছি বসে আছে। প্রশ্নটা তাই শুধু ভারত কেন এত প্রতিরক্ষা চুক্তি করছে সেটা নয়, বরং এর তরঙ্গ বাংলাদেশের দিকে কিভাবে এসে লাগবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। চলুন আরো বিস্তারিত জানি এ বিষয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন। বৈশ্বিক বাস্তবতায় ভ্লাদিমির পুতিন সেই ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের পরেই যার নাম আলোচিত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের। ভারত এই মুহূর্তে যে গতিতে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে সেটা কোনো বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনা নয়, বরং এটা আসলে একটি বড় কৌশলগত পুনর্গঠন বা কৌশলগত সিদ্ধান্তের অংশ। রাশিয়ার সঙ্গে সামরিক লজিস্টিক চুক্তি, আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি, এই দুই চুক্তি পাশাপাশি রেখে দেখলে ভারত কি করতে চায় সেটি বেশ স্পষ্ট হয়ে যায়। ভারত কারো শিবিরে পুরোপুরি ঢুকছে না, এটা নিশ্চিত, বরং সে নিজেকে এমন এক জায়গায় বসাচ্ছে যেখানে থেকে সবাইকে একসঙ্গে কাজে লাগানো যায় নিজের শর্তে। এখানে প্রথম যে বিষয়টা বোঝা দরকার তা হলো ভারতের নিরাপত্তা বাস্তবতা। ভারত একমাত্র এমন বড় শক্তি যার একসঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিপক্ষ পাকিস্তান এবং চীন দুটি দিক থেকে চাপ সৃষ্টি করে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে ও পূর্বে চীন। কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে সীমান্ত মানেই স্থায়ী উত্তেজনা। বাংলাদেশ দিয়েই তার প্রমাণ। লাদাখে চীনের সঙ্গে সংঘাত, কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গিবাদ এবং বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে, এটাকেও এসব ধর্তব্যে আনতে হবে। এই যে তিনটি ফ্রন্ট ভারতের নিরাপত্তা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বাস্তবতায় ভারত কোনো একটি শক্তির ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না, এটা যে কোনো বুদ্ধিমান রাষ্ট্রই করবে না। নির্ভরতা মানেই হচ্ছে ভবিষ্যতের ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল কে হতে চায় বলুন? ঠিক এখান থেকেই ভারতের বহুমুখী প্রতিরক্ষা চুক্তির ঘটনাটা দর্শনটা জন্ম নেয়। একদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রযুক্তি, তথ্য বিনিময়, গোয়েন্দা সহযোগিতা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে লজিস্টিক সাপোর্ট, অস্ত্র রক্ষণাবেক্ষণ, যৌথ মহড়া। ভারতের লক্ষ্য একটাই, যুদ্ধ হলে যেন কারো দরজায় দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায় থাকতে না হয় ভারতকে। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক রেলস চুক্তি এই কৌশলের একটি বড় স্তম্ভ। এর অর্থ শুধু কাগজে কলমে সহযোগিতা নয়, বরং বাস্তবে রাশিয়ার সামরিক ঘাঁটি ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য খুলে গেল। মধ্য এশিয়ার একাধিক রুশ ঘাঁটি যেখানে রণতরী, যুদ্ধবিমান, ডুবোজাহাজের লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব। এই সুবিধা ভারতের জন্য বিশাল কৌশলগত লিভারেজ। বিশেষ করে আফগানিস্তান, পরবর্তী মধ্য এশিয়া, চীনের পশ্চিমাঞ্চল, পাকিস্তানের উত্তর পশ্চিম দিক, সব মিলিয়ে ভারতের নজরদারির পরিধি অনেক বড় এবং বিরাট হয়ে গেল। এর সমান্তরালে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপারটি ধরি, যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি আবার আরেক ধরনের শক্তি এনে দিচ্ছে ভারতকে। এই চুক্তি মূলত প্রযুক্তিগত তথ্য ও অপারেশনাল সমন্বয় নিয়ে
ভারত এখন মার্কিন স্যাটেলাইট ডেটা, নজরদারি ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে অনেক বেশি যুক্ত। চীনের নৌতৎপরতা, ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য, এই সবকিছুকে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকতে চায়। কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন কেবল একটি অংশীদার বা বন্ধু নয়, বরং একটি স্ট্র্যাটেজিক কাউন্টার ওয়েট। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এত একসঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে চুক্তি করছে বলুন তো? এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ধারণায়। স্নায়ুযুদ্ধের সময় যেমন ভারত নন অ্যালাইনমেন্টের কথা বলতো, এখন সেই ধারণা আরো আধুনিক রূপে ফিরে এসেছে, মাল্টি অ্যালাইনমেন্ট। ভারত বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব একক মেরু থাকবে না, হবে না। যুক্তরাষ্ট্র থাকবে, চীন থাকবে, রাশিয়াও থাকবে। এই তিন শক্তির টানাপোড়েনে যারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে তারাই প্রকৃত স্বাধীন শক্তি হয়ে উঠবে। এই প্রতিরক্ষা চুক্তিগুলোর আরেকটি বড় ব্যাকগ্রাউন্ড হলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ শুধু ইউরোপের মানচিত্র বদলাচ্ছে না, এটি গোটা বৈশ্বিক শক্তির হিসেব এলোমেলো করে দিয়েছে। রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। জ্বালানি রপ্তানি তার যুদ্ধ অর্থনীতির প্রধান ভরসা। ভারত সে সুযোগ নিয়ে সস্তা তেল দিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে, কিন্তু এই সুবিধার সঙ্গে ঝুঁকিও তার বেড়েছে। যুক্তরাষ্ট্র বারবার শুল্ক, নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে দিল্লিকে একটি নির্দিষ্ট লাইনে আনতে চাইছে। ভারত এই চাপের জবাব দিচ্ছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। সে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে সে কারো কোনো স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র নয়। ভারতের প্রতিরক্ষা চুক্তির আরেকটি বড় কারণ নিজস্ব সামরিক রূপান্তর। গত এক দশকে ভারতের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে ভারতের কৌশল ছিল সরঞ্জাম আমদানি করে বাহিনী চালানো, এখন লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। পশ্চিমা দেশগুলো থেকে যেমন অ্যাডভান্সড ইলেকট্রনিক ড্রোন, সাইবার ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রযুক্তি নেওয়া হচ্ছে, তেমনি রাশিয়া থেকে এখন জেট ইঞ্জিন, মিসাইল টেকনোলজি, সাবমেরিন ডিজাইন, এই ক্লাসিক হার্ড পাওয়ার আসছে। এই দুই ধারার মিশ্রণেই ভারতের ভবিষ্যৎ সেনাবাহিনী তৈরি হচ্ছে বা সামরিক পরিকল্পনা তৈরি হচ্ছে। চীনের বিষয়টি এখানে আলাদা করে বুঝতে হবে। ভারত এবং চীনের দ্বন্দ্ব শুধু সীমান্ত নিয়ে নয়, এটি প্রভাব নিয়েও। ইন্দো প্যাসিফিক, আফ্রিকা, দক্ষিণ এশিয়া সবখানে এই দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে চীনকে ব্যালেন্স করতে চায়, আবার রাশিয়া চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে চায় না। ফলে এই দুই শক্তি ভারতের দিকে হাত বাড়াচ্ছে। ভারত সেই সুযোগ ব্যবহার করছে নিজেদের সুবিধায়, যেটা একটা বুদ্ধিমান রাষ্ট্র করে বা করে থাকে। এখানে পাকিস্তান ফ্যাক্টরও কম গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আবারও মার্কিন বলয়ে ঢোকার চেষ্টা করেছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব পুনঃসংযোগ, এই সব কিছুই ভারতের জন্য নতুন নিরাপত্তার সমীকরণ তৈরি করছে। এই বাস্তবতায় ভারত তার সামরিক প্রযুক্তিকে শুধু পাকিস্তান মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির খেলায় নিজেকে প্রস্তুত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। ভারত নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চায়। এর জন্য দরকার নিরাপদ সমুদ্রপথ, স্থিতিশীল বাণিজ্য পরিবেশ এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। প্রতিরক্ষা চুক্তি এখানে বিমার মতো কাজ করে। আসলে কেউ যদি ভারতের বাণিজ্য রুট বা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে চায়, তাহলে ভারত একক কোনো শক্তির উপর নির্ভরশীল থাকবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকার জন্য ভারতের মতো দেশকে। পুতিন মোদি বৈঠক এই কারণেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়। পুতিন জানেন যে পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারত তার জন্য সবচেয়ে বড় শ্বাসনালী। আবার মোদিও জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক, রাশিয়া ছাড়া ভারতের সামরিক কাঠামো দীর্ঘদিন চলবে না। দুই পক্ষই তাই এখানে বাস্তববাদী, আবেগ নয়, স্বার্থ এখানে চালিকা শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়। আগে ভারত অনেক সময় ঘটনা প্রবাহের পেছনে ছুটতো, এখন সে নিজেই খেলা সাজাচ্ছে। একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারত দেখিয়ে দিচ্ছে যে সে কারো একচেটিয়া অংশীদার হতে রাজি নয়, কিন্তু সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত,
নিজের শর্তে। এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়তো নয়, কিন্তু এই কৌশল ভারতকে কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন অনেকের কাছেই। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, তৃতীয় দিকে চীনের সন্দেহ। এই তিন দিক সামলে চলা অত সহজ কাজ নয়, কিন্তু ভারত আপাতত বাজি ধরেছে এই ভারসাম্যের উপর। তারা এই ভারসাম্য রক্ষা করে চলার বাজি ধরেছে। মোদী সরকারের জন্য এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার ধারণা, মানে ভারতের ধারণা, যতদিন সে সবার জন্য প্রয়োজনীয় থাকবে ততদিন কেউ তাকে একঘরে করতে পারবে না। এ কারণেই ভারত এত প্রতিরক্ষা চুক্তি করছে। এটি অস্ত্র কেনার গল্প নয়, এটি একটি উদীয়মান পরাশক্তির নিজেকে বা নিজের জায়গা তৈরি করার গল্প। যে ভারত এতদিন অন্যদের ভারসাম্যে ছিল, আজ সে নিজেই ভারসাম্যের একটি স্তম্ভ হতে চাইছে। এই চুক্তিগুলো সেই দীর্ঘ যাত্রার কৌশলগত সিঁড়ি। বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শেষ করি। তবে ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক কনসেপ্টে বাংলাদেশকে অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে টানতে চায়, আবার একই সঙ্গে ভারতের ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই দ্বৈত বাস্তবতা ঢাকার কূটনৈতিক স্পেসকে আরো সংকুচিত করতে পারে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে এখন যে ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিকরা প্রভাবশালী, তা দিল্লিকে বাড়তি সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে ঢাকার উপর চাপ প্রয়োগের অনেক লিভারেজ বাস্তবে দিল্লির হাতে চলে যাওয়া। তাই ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো শুধুই বড় শক্তির খেলা নয়, এগুলো বাংলাদেশ সহ ছোট প্রতিবেশীদের জন্য খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা বহন করে। ভারত নিজেকে অঞ্চলগত নিরাপত্তার এক ধরনের গেটকিপার বানাতে চাইছে। সেখানে আপনার নিরাপত্তা কতটা সেটা নির্ধারণের ক্ষমতা থাকবে দিল্লির টেবিলে। রাশিয়ার সঙ্গে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি ভারতের জন্য সামরিক ভূগোলকেই পাল্টে দিচ্ছে। এই চুক্তি ভারতীয় বাহিনীর রুশ সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, জেট সবকিছুর জন্য জ্বালানি, মেরামত, রসদ, সব লজিস্টিক সাপোর্ট পাওয়ার দরজা খুলে যাচ্ছে। রাশিয়ার ঘাঁটিগুলো শুধু নিজের ভৌগোলিক সীমার মধ্যেই নয়, মধ্য এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে আছে। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া, চীনের পশ্চিম অংশ, এই পুরো আর্কের উপর ভারতের নজরদারি এবং সামরিক পৌঁছার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানের জন্য কিন্তু এই সব চুক্তি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ নিয়ে আসছে। যে দেশ নিজস্ব অনেক ঘাঁটি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে, সেখানে ভারত এখন রুশ উপস্থিতি সহ এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে। কাশ্মীর বা পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে অতীতে যে ধরনের সন্ত্রাসী হামলা দেখা গেছে, সেখানে রুশ বাহিনীর উপস্থিতি সেসব হামলার ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেবে। এটা ইসলামাবাদের সামরিক পরিকল্পনায় অবশ্যই ঢুকবে। আর চীনের ক্ষেত্রেও এলসি মানে সংলগ্ন বা লাইন অফ কন্ট্রোল সংলগ্ন ফ্রন্টে ভারত যদি রুশ সহায়তা, প্রশিক্ষণ, যৌথ মহড়ার সুবিধা কাজে লাগাতে পারে, তাহলে সেটা বেইজিং এর জন্য বাড়তি চাপ। বাংলাদেশের কথা তো বুঝতেই পারছেন। পাকিস্তান যদি বাংলাদেশকে পূর্ব ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চায়, ভারত এই সব চুক্তির আওতায় কি করতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে। ভালো থাকবেন সবাই। অনেক বড় একটি বিশ্লেষণ করলাম, আশা করি ভালো লাগবে সবার। সুপ্রিয় সুধী, যে যেখানে আছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইউনূসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড, এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা, সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ নো বাট, অর্থাৎ ইফ বাট ছাড়াই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার, এবং সেটা নিয়ে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না। তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না, কিন্তু আসলো। এই আসার ফলে কি হলো, আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না, সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির,
পাকিস্তানের সেনাবাহিনী, যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইউনূসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল, সেই সব পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 2008 সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল, সেই মিউটিনির সাথে ভারত জড়িত, এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা এক সূত্রে গাঁথা, এই রকম একটা প্রতিবেদন এসছে। অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার এসছে 8 জানুয়ারি, আর 25শে ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে। 2 মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে, তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি, আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আস্তে 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 দেশটাকে আবার পুনর্গঠন করা হয়। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই, এটা বিডিআরের একটা বিদ্রোহ, এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এটা শোকাবহ, দুঃখের। এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, কারো কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন। তার মানে তার সদিচ্ছা, রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা, যেই ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে, কারণ যেই তদন্তটি এসছে, এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে, তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না, এখন তাদেরকে খালাস দিতে হবে। তাহলে আসুন, বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে। বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন। পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা। এর ফলে ভারত একটা প্রেসারে পড়বে, প্রেসারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে, সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই। সুতরাং এই জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে, পাকিস্তানের মূল কথাটা হচ্ছে 1971 সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে লাঠি দিয়ে পিটে, অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে গুলি করে, নারীদেরকে দর্শন করে, ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল, ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো, আর্মিদেরকে ট্রেনিং দিল, খাবার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল, তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে। এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায়, বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনী দিয়ে যদি ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা তৈরি করে, তাহলে বাংলাদেশের যে 4000 বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের যেই কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল 1 দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি? দেখেন, এই পাকিস্তান ইউনূসের সাথে ষড়যন্ত্র করে, ডক্টর ইউনূসের যে একটা এজেন্ডা, এটা মেটিকুলাস যে ডিজাইন,
এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের 7টি অঙ্গরাজ্য ল্যান্ডলক। এখন বাংলাদেশের ঢাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি তা আপনারা কি বলবেন? না, বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না, কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, কারণ ঢাকা হচ্ছে রাজধানী, এটা একটা রাষ্ট্রের অংশ। এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন তাহলে কি হবে? এটা হবে ধৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে, এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন, ইউক্রেনকে তিনি 15 সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল, ক্রিমিয়া। নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি, পরবর্তীতে এবার আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা, এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমেরিকা এবং পুরা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই, যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ, সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি, বিশাল একটি অঞ্চল, বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল, এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে, দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে, এই থাবাটা যদি ভারত দেয়, তাহলে ডক্টর ইউনূস তার যে পাকিস্তানি দালাল, এই পাকিস্তানির সিআইএর যেসব দোসররা আছে, বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে, তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না। তাই এখন ভারত দেখলো যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইউনূসের এই ফর্মুলা চলতে থাকে, এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে, তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো, ক্রিমিয়ার মতো, দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণ তো ভারত করতে চায় না, কারণ ভারত 75 সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি। গত 54 বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নিতে, বরং বাংলাদেশের যে ছিটমহল বিনিময় হয় 1500 হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে, সমাধান করছে। এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল, ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে 4,500 নিয়ে বাংলাদেশকে 21,500 কিলোমিটার 20,500 কিলোমিটার ছেড়ে দিয়েছে। তার মানেটা আপনি দাঁড়ালো কি, যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই, কোনো লোভ নেই। কিন্তু আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যের সরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড করার চেষ্টা করছে, এই ব্যাটেল ফিল্ড করার যদি চেষ্টা হয় তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ, নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস জানেন তিনি বেশি দিন বেঁচে নেই, তার দেশে দেশে বাড়ি আছে, দেশে দেশে ঘর আছে, পৃথিবীর সমস্ত ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে, তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয়, তাও তার টাকা পুরাবে না। তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আচরণ, সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে এটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়া দিচ্ছে। বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে, তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? আর যদি না পারে, আপনারা আমরা সবাই ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ দেশ আমার, এই মাটি আমার, এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই, কারোর সাথে যুদ্ধ করে নয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।